আমাদের কোচ নাম্বার হচ্ছে C10। আমরা এখন রয়েছি ট্রেনের সামনের দিকটা। C10-এ যেতে গেলে একটু পেছনের দিকে হাঁটতে হবে। বাঁ দিকে দেখবে একটা ডিসপ্লে রয়েছে, এখানে 4টে ভাষায় ডিসপ্লে করা হয়। খাবার দাবার খাবারও ভালো লাগছে, কিন্তু আপনি তো ভেজ খেলেন। হ্যাঁ ভেজ খেলেন? হ্যাঁ ভেজ খাবার কেমন লাগছে? ভালো লাগছে। তরকারিটা তো আর খাইনি আমি ওগুলো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ 25/4/2025, সময় এখন সকাল 5:40। এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে করে আজ আমরা রওনা দিচ্ছি হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। আর আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 22 নম্বর স্টেশনে, যেখানে আমাদের ট্রেন দিয়েছে। আমরা এখন চলে এসেছি 22 নম্বর প্ল্যাটফর্মে। এই মাত্র ট্রেন ঢুকলো। আমাদের ডিপার্চার টাইম হচ্ছে 6:10 এবং আমাদের পুরীতে অ্যারাইভাল টাইম হচ্ছে 12:50। আমাদের কোচ নাম্বার হচ্ছে C10। আমরা এখন রয়েছি ট্রেনের সামনের দিকটা। C10-এ যেতে গেলে একটু পেছনের দিকে হাঁটতে হবে, আমরা সেই দিকেই হাঁটছি। আমরা এখন যে কোচটার সামনে রয়েছি এটা হচ্ছে C12। বন্দে ভারত ট্রেনে আমি এই প্রথমবার জার্নি করছি, আগে কোনো দিনও জার্নি করিনি, তাই জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই হচ্ছে আমাদের কোচ C10। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড়, একেবারে লাইন পড়ে গেছে। তার মানে পুরীতে কতটা ভিড় হবে সেটা এখন থেকে আন্দাজ করতে পারছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 60, 61 এবং 62 এবং 63। এই হচ্ছে 63। আর এই হচ্ছে আমাদের ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট। একদিকে 3টে সিট, আর আমরা যেদিকে সিট পেয়েছি সেদিকে 2টো সিট। মোটামুটি ট্রেনের ভেতরে তোমরা যখন প্রবেশ করবে তখন দরজাটা অটোমেটিক্যালি খুলে যায়। খুলে গিয়েই বাঁ দিকে দেখবে একটা ডিসপ্লে রয়েছে, এখানে 4টে ভাষায় ডিসপ্লে করা হয় এবং এইখানে ট্রেনের স্পিড দেওয়া থাকে এবং কোন স্টেশন আসছে এটা 4টে ভাষায় এখানে ডিসপ্লে করা হয়ে থাকে। ভাষাগুলি হলো বাংলা, ইংলিশ, হিন্দি এবং ওড়িয়া। এখন চলো তোমাদের বন্দে ভারত এক্সপ্রেসের ভেতরে টয়লেটটা কীরকম সেটা একটু দেখাই। এই হচ্ছে টয়লেট। এদিকটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল আর উল্টো দিকে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। টয়লেটের ভেতরটা যদি একটু দেখাই তাহলে এখানে একটা বেসিন দেওয়া হয়েছে, কল, এবং এখানে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। মোটামুটিভাবে এখনও পর্যন্ত পরিষ্কার, আর পরিষ্কারই থাকবে, তার কারণ এখানে সব কিছুই মেনটেন করা হয় খুব সুন্দরভাবে। সিটের তলার দিকে রয়েছে এইরকম ধরনের একটি ফুটরেস্ট। আমার মতো লম্বা মানুষদের জন্য যথেষ্ট স্পেস রয়েছে। আর এইখানে রয়েছে একটা বোতল হোল্ডার, আর এটা হচ্ছে ট্রে। এখানে খাবার দাবার রেখে তোমরা খেতে পারো, যথেষ্ট স্পেস রয়েছে।
এইখানে রয়েছে টাচ লাইট, এই টাচ করলে জ্বলবে, আবার টাচ করলে নিভে যাবে। এই টাচ অফ। থ্যাংক ইউ। ছটা বেজে 11 মিনিট, 6:10 ছাড়ার কথা ছিল, 1 মিনিট লেটে ছেড়েছে। ঠিক আছে, এইটুকু অ্যাডজাস্ট করা যেতে পারে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর। এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে 114 কিলোমিটার। হাওড়া থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 499 কিলোমিটার। আমি 500 কিলোমিটারই ধরলাম এবং হল্ট থাকছে টোটাল 7টা। আর এখান থেকে যে সময় নিচ্ছে মোটামুটি 7 ঘন্টা মতো, তাই তো? 7 ঘন্টাই তো? হ্যাঁ 7 ঘন্টা মতো প্রায়, হ্যাঁ প্রায় 7 ঘন্টা। খড়গপুরে অ্যারাইভিং টাইম 7টা বেজে 38 মিনিট অ্যাজ পার শিডিউল, এবং ট্রেনটা লেটেই ঢুকবে খড়গপুরে। লেটের টাইম দেখাচ্ছে 7টা বেজে 49 মিনিট। এই লাইনের ট্রেন লেট হবে না, কখনো হতে পারে? আমি কোনোদিনও ভাবতেও পারি না যে এই লাইনের ট্রেন রাইট টাইমে কোনো স্টেশনে ঢুকবে। বাড়ি থেকে কটার সময় বেরিয়েছিলিস? বাড়ি থেকে তো আমি বেরোইনি, আমি তো আমি তো ভুলেই গেছিলাম যে বাড়ি থেকে আসেনি। আমার বাড়ি বেহালায় আর ওর বাড়ি কাকদ্বীপ। মানে কাকদ্বীপ থেকে যদি আজকে বন্দে ভারত ধরার জন্য আসতো তাহলে কিন্তু বন্দে ভারত ধরতে পারতো না, লোকাল ট্রেনের দীঘা যেতে, পুরী যেতে হতো, সরি। তার জন্য কালকে রাতের বেলা এসে এই হাওড়াতে আমার দিদি বাড়ি আছে, ওইখানে স্টে করলাম। হ্যাঁ, তারপর ওইখান থেকে জামাইবাবুর টোটো আছে, আমাদের ঠিক টাইমে আবার হাওড়া নামিয়ে দিয়ে গেল। মানে অনেকটা জার্নি আর অনেকটা কষ্ট করেই আজকের এই জায়গায়। টিফিন আনিস নি? টিফিন আনার কোনো দরকার নেই, কারণ টিফিন দিয়ে যাবে। আমার বউ বাড়ি থেকে তো ওই যে মুড়ি আর চানাচুর মাখিয়ে দিচ্ছিল। আমি বললাম যে ও তো জানে না যে ট্রেনে যে খাবার দেয়। অ্যাকচুয়াল খাবার বন্দে ভারতে আমরা আসি কিসের জন্য? খাবার খাওয়ার জন্য। না, খাবার খাওয়ার জন্য, তার থেকে ঠিক আছে একটা আলাদাই ট্রেন, ঠিক আছে। আর ট্রেন্ডিংও চলছিল, আর এখনও প্রচুর চলছে। যেরকমভাবে ফটো নিচ্ছিল মানে সেলিব্রিটির মতন, আর তার থেকে মা আমার চিড়ে ভেজে নিয়ে এসেছে, মানে সেও জানে না যে খাবারটা দেবে। আমার বন্দে ভারত এই প্রথমবার জার্নি করছি। এরকম কোনোদিন ভেবেছি যে বন্দে ভারতে যাবো? আমাদের মধ্যে একদম মানে চুনোপুটি ইউটিউবার কখনো ভাবেই না যে বন্দে ভারতের সারিতে কখনো সফর করবো। আমি কোনোদিন ভাবিনি, কিন্তু সবই তোমাদের ইচ্ছা, তোমাদেরই ভালোবাসা। পুরীতে যাওয়ার কথা ছিল কিন্তু বন্দে ভারতে যাওয়ার কথা ছিল না, কিন্তু এই বাবাইদের জন্য। বাবাইদা বললো যাচ্ছি যখন বন্দে ভারতেই যাই, যে একটু খরচ বেশি হবে হোক, ঠিক আছে। জীবনের প্রথমবার সমস্ত কিছু ঠিক আছে দেখা দরকার, সবাই কষ্ট হলেও। যেরকম আজকে দেখলাম। যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি আবারও বলবো যে দয়া করে ভিডিওটা পুরোটা দেখবে, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কেননা তোমরা যদি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে আমরাও আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার মোটিভেশন পাবো, কি তাই তো? একদম। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, শুধু 1Kটা তাড়াতাড়ি করে দাও। আমার রয়েছে এইটাই কথা, আর কিছু না। 1Kটা করো, ঠিক আছে। ট্রেন থেকে খবরের কাগজ প্রোভাইড করা হয়, তুমি যেটা ইচ্ছা নিতে পারো। 2 ধরনের কাগজ প্রোভাইড করা হয়, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। ইংলিশের মধ্যে টাইমস অফ ইন্ডিয়া, আর বাংলা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। তো আমরা তো ডিজিটাল যুগে আপাতত চলে এসেছি, সেই কারণের জন্য ফোনটাই আমাদের হোয়াটসঅ্যাপ। আমাদের খবরের কাগজ পড়ার খুব একটা আপাতত চল নেই, যাই হোক সেই কারণের জন্য আমি নিইনি। কিন্তু এই ভাই নিয়েছে। কী কারণের জন্য নিয়েছিস একটু বল? নিয়েছি অনেকগুলো কারণ আছে, অনেক কিছু জানার আছে, তাই জন্য একটু দেখবো যে দেশে কী কী হচ্ছে। মিথ্যা কথা বলবি না, যা যে কারণে নিয়েছি সত্যি কথা বলবি। নিয়েছি সত্যি, একটু পড়ে দেখবো। মানে আমি না খবরের কাগজ নিলে হেডলাইনগুলোই শুধু পড়ি, সত্যি কথা ওই হেডলাইন থেকেই বুঝে যাই। আর নিয়েছি যদি একটু সিভি যে কাজে লাগে, একটু বসতে বসতে, এর জন্য। এইটাই হচ্ছে আসল কারণ, কোনো হেডলাইন পড়বে না মোবাইলে। হেডলাইন পড়ি, হেডলাইন পড়ি। বাজে কথা না, হেডলাইন তুই পড়িস না, আমি দেখেছি কোন দিন হেডলাইন পড়েছে। হেডলাইন পড়বে না, কি হেডলাইন পড়বে না, ও নিয়েছেই হচ্ছে গিয়েই সি বিচে বসবে। ও তো কিছু খবরের কাগজে একটু 4টে পাতা থাকে, 1 2 3 4, 4 জনের জন্য 4টে পাতা। কথায় কথায় তো একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি, নিচের দিকে রয়েছে চার্জিং পয়েন্ট, সেটা একটু দেখাই।
সময় এখন 6:30 এখন আমাদের ট্রেন সাঁতরাগাছি জংশন ঢুকছে। জংশনে ঢুকেছে কি ঢোকেনি ও চিন্তা করে গেছে কখন ব্রেকফাস্ট দেবে। দিয়েছে হচ্ছে এই যে মশালা চায়, চা তো এখনো দেয়নি, আর এইটার বিস্কিট দিয়েছে, আর চা ঘোটার জন্য কাঠি দিয়েছে, কাঠি। হ্যাঁ প্রতিবার জার্নি করার সময় স্টেশনগুলোকে দেখাই, স্পেশালি দেখাই নলপুর স্টেশনটাকে দেখাতে হয়, মানে বিশেষ কারণ আছে, কিন্তু এবারে আর দেখাতে পারলাম না। মানে একটা জিনিস যেটা আমি অভাব ফিল করছি, আমরা যখন অ্যাজ এ ট্রেন ব্লগার মানে ট্রেন ব্লগ করি, তখন ওই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের সিনারিগুলোকে দেখাই, কোন স্টেশন আসছে সেটাও দেখাই, কত স্পিডে ট্রেন চলছে সেটাও দেখাই, কিন্তু এখানে সব কিছুই আছে, কিন্তু এই ট্রেনে গেটের সামনে দাঁড়িয়ে যে বিভিন্ন স্টেশন সম্পর্কে বলা সেই স্কোপটা নেই, এটা খুব মিস করছি আমরা। গরম জলটা দিয়ে গেছে, আর এখানে এই যে দিয়েছিল এই যে চায় মশালা, এটা দিয়ে তোমাকে বানিয়ে নিতে হবে। এটা শুধু গরম জলটা, মানে আমরা রেডিমেড ট্রেনে জার্নি করার সময় রেডিমেড চা খাই, এই চায় কেউ এসে বলে গেল চা দাও তো, এক কাপ চা দাও তো, এই ব্যাপারটা কীরকম একটা অন্য ফিল হচ্ছে। এটা কি কাঠি দিয়েছে তোকে? এটা হচ্ছে স্পেশালি বাঙালিদের দেয় কাঠি করার জন্য, কাঠি দেয়। বাড়িতে কোনদিন চা বানিয়েছো? আমি সবসময় চা বানাই, অফিসে চা বানাই, বাড়িতে চা বানাই। আমার হাতের চা না সেরা, মানে প্রধানমন্ত্রী চা বানাতো, তারপরে কেউ যদি থাকে তারপরে আমি সেটা চা বানাই। আজকে বানাও। এই কী দিয়েছে? মশালা চায়, কাটতে হবে। চায়ের প্যাকেট এখন দেখা যাক চায়ের প্যাকেটে কী আছে। কফি নিলেন এখন? কফি টফি খাই, দেখি এটা ঢাললে কি দাঁড়ায়। কাঠি দিয়ে একটু খোঁচা দাও। এটা কাঠিবাজি তো করবো এখানে। হয়ে গেছে মশালা চা। মশালা চা, বিস্কিট। আমি শুনেছি খুব সুন্দর টেস্ট আছে। এই হচ্ছে বিস্কিটটা ভেঙে গেছে চাপে পড়ে। ঠিক আছে, ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া পাচ্ছি, চা পাচ্ছি, এটাই হলে। হ্যাঁ, ভেঙে গেছে দেখলে হবে না। এর জন্য টাকা নিয়েছে তো, দেবে না কেন? এই বিস্কুটের দামটা বাইরে কত টাকা? 2.5 টাকা, এটা নিজে 20 টাকা। তুই ভাব। কমপ্লেন করবি? কমপ্লেন করবো না, যদি কমপ্লেন দেয় তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়া। হ্যাঁ ঠিক আছে। এই যে নদীটা পেরোলাম, এই নদীটা হচ্ছে দামোদর নদী। এরপরে আসছে ঘোড়াঘাটা, তারপর দেউলটি, তারপরে কোলাঘাট। কোলাঘাট আসার আগে ব্রিজটা অবশ্যই দেখাবো।
কোলাঘাট ব্রিজ টপকালাম। এখন আমরা রয়েছি মেদিনীপুরে। কোলাঘাট সম্পর্কে তো আলাদা করে বলার কিছু নেই। কোলাঘাট ব্রিজটা যেটা রয়েছে সেটা রূপনারায়ণ নদীর ওপরে রয়েছে। আর কোলাঘাট ব্রিজ থেকে জাস্ট একটুখানি ক্রস করলেই হচ্ছে কোলাঘাট স্টেশন। আর তার কোলাঘাট স্টেশনটা ক্রস করলেই আমরা বাঁদিকে দেখতে পাবেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। আর কোলাঘাটের ইলিশ সম্পর্কে তো আলাদা করে বলার কিছু নেই। পাওয়ার ট্রেনে দু ধরনের ক্লাস রয়েছে, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে ইকোনমি ক্লাস। সিসি যেটাতে আমরা জার্নি করছি এর ভাড়া হচ্ছে 1245 টাকা এবং ইকোনমি ক্লাসের ভাড়া হচ্ছে 2400 টাকা। আর যদি মিলের সম্পর্কে বলি, মিল আপনারা দু ধরনের মিল পেতে পারেন। সেটা অবশ্যই ব্রেকফাস্ট, এটা হচ্ছে লাঞ্চ দেবে না। প্রথমে আমরা ভেবেছিলাম লাঞ্চ দেবে, কিন্তু পরে জানতে পারলাম যে লাঞ্চ দিচ্ছে না। মিলের সম্পর্কে যেটা বলছিলাম, মিল লাঞ্চ দেবে না। যে কেন লাঞ্চ দেবে না, যেহেতু 12টা একটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তো এই কারণের জন্য লাঞ্চ দেওয়া হচ্ছে না। এখানে যদি ফিরতি পথে আপনারা যখন এই ট্রেনে আবার জার্নি করবেন, মানে ফেরার সময়টা তখন দুপুর হয়ে যাবে, সেই সময় আপনাদেরকে লাঞ্চ দেবে। সেখানে ক্যাটারিং চার্জ আপনাদেরকে ইনক্লুড করা থাকবে। এখানে দু ধরনের মিল দেওয়া হয়, একটা হচ্ছে ভেজ আর একটা হচ্ছে নন ভেজ। আমাদের সাথে রয়েছে বরুণের ফ্যামিলি, বরুণের মা, বাবা এবং বরুণ। ওরা যেহেতু নন ভেজ খায় না, ভেজ খায়, সেই কারণের জন্য আমি টিকিট বুক করার সময় ভেজ অর্ডার করেছিলাম, সেই অনুযায়ী ভেজই দেওয়া হবে। আর আমি তো নন ভেজ। এদিকে কথা বলতে এখন যে স্টেশনটা ক্রস করলো সেটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন, ঠিক আছে? পাঁশকুড়া, মেচেদা, মোটামুটি তুই মেদিনীপুর ঢুকে গেলি। হ্যাঁ, এইখানে তুই কি মিস করিস? এইখানে আসলে তোর প্রথম কোন কথাটা মনে পড়ে? মেদিনীপুরে ঢুকে যাওয়ার ধর মেচেদা ঢুকলি, তারপর পাঁশকুড়া আসলি, তারপর তো খড়গপুর ঢুকলি। কোন জিনিসটা, কোন খাবারের কথাটা তোর বেশি মনে পড়ে বলতো? আমার মনে হচ্ছে এখানে সব থেকে ফেমাস হয়েছে চপ। ঠিক বললাম? আরে চপ আলাদাই জগৎ। আমি একবার বলেওছিলাম একটা ভিডিওতে যে এইখানে এই মেচেদা ঢোকার পরে আপনি মোটামুটি চপের সাম্রাজ্যে প্রবেশ করলেন। কিন্তু বন্দে ভারতে কিন্তু উঠবে না। না, সেটা তো পাবি না, সেটা তো জানা কথা। ওটা লোকাল ট্রেনের জন্য। আমি বাবাইদার ভিডিও দেখেই বললাম এক্ষুনি। লোকাল ট্রেন আর এইগুলোতে আকাশ পাতাল তফাৎ। এখানেও জার্নি করছিস, লোকাল ট্রেনেও জার্নি করছিস, কোনটা তোর মজা বেশি বলতো? আমার সত্যি কথা বলতে এটা জীবনের প্রথম, তার জন্য খুবই ভালো লাগছে। কিন্তু আমি আগে মানে লোকাল ট্রেনটাকে একটু রাখবো, তার কারণ হয়েছে আলাদা। সেই এক একটা খাবার নিয়ে উঠবে, বসে বসে খাবার, সেই চেঁচামেচি, হকার, তারপরে সেই মুড়ি বানাবে, চাট বানাবে, এই ঝগড়াঝাটি, সিট নিয়ে ঝামেলা। আলাদা একটা মজা আছে কিন্তু লোকাল ট্রেনে। এই যে ক্ষেতটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্ষেতটা হচ্ছে খিরাই, পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই যে খিরাই স্টেশন আমরা ক্রস করছি, এই হচ্ছে খিরাই স্টেশন। বিভিন্ন জায়গায় এই দেখো, এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ, এই যে ক্ষেত দেখো, এখনো পর্যন্ত ফুল ফুটে আছে। ফুলগুলো শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত প্রচুর ফুল ফুটে আছে। এই যে পুরো বাগান জুড়ে। শীতকালে একবার আসবো। এখানকার ভিডিও এখনো পর্যন্ত আমার চ্যানেলে আসেনি, করা হয়ে ওঠেনি। ভবিষ্যতে আসবো এখানকার ভিডিও করার জন্য। হাওড়া থেকে 114 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে দাঁড়ালাম খড়গপুরে 2 মিনিটের হল্ট আছে। আর হচ্ছে খড়গপুর এখন পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে লংগেস্ট প্ল্যাটফর্ম। আর তো খড়গপুর নিয়ে কিছু বলার নেই। এখানে হচ্ছে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। যে কটা স্টেশন আছে সব কটা স্টেশনেই 2 মিনিট করে দাঁড়াবে। বেশিক্ষণ তাও আমরা বাইরে দাঁড়াতে চাই না, আমরা ওই জন্য ট্রেনের ভেতরে চলে এলাম। একবার দরজা বন্ধ হয়ে গেলে ব্যাস এখান থেকে হাঁটতে বাড়ি যেতে হবে। চলে এসেছে ননভেজ।
খড়গপুর স্টেশন ক্রস করার পর আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। আমার ব্রেকফাস্টের মধ্যে ননভেজ ছিল, তাই ননভেজের একটা ট্রে দিয়ে গেছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। খাওয়ার আগে যেটা দেওয়া হয়েছে এটা দেখে ভালো লেগেছে, এই যে হ্যান্ড স্যানিটাইজার, এটা দিয়ে যা করতে হয় তোমরা সবাই জানো। তারপরে একটা গোলমরিচের গুঁড়ো, তারপরে এই আমুল বাটার, একটা জ্যাম, একটা কেচাপ, এর মধ্যে রয়েছে দুটো পাউরুটি রয়েছে, আর এর কেক একটা, আর এর মধ্যে কি দিয়েছে একটু দেখি, একটা ডিম ভাজা, তারপরে এই আলু ভাজা, তারপরে হচ্ছে মটরশুঁটি। এই সময় মটরশুঁটি হয় না, প্রত্যেকে এরা মটরশুঁটি পেয়ে গেলে বুঝলাম না তো ব্যাপারটা। হয় এই সময় মটরশুঁটি হয় 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 না? এর তলায় ওই একটা নুন দিয়েছে, নুন দিয়ে যদি নুন না থাকে নুন দিয়ে খেতে পারো। ঠিক আছে, এই হচ্ছে খাবার দাবার। আমাদের পরবর্তী স্টেশন আসছে বালেশ্বর। এখান থেকে প্রায় আর 11 কিলোমিটার বাকি আছে। 8:54 ঢোকার কথা বালেশ্বরে, কিন্তু 8:54 ঢুকবে না, ঢুকতে ঢুকতে মোটামুটি 9:05-10 বেজে যাবে। থেকে 230 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম উড়িষ্যা জেলার বালেশ্বরে। বালেশ্বরই সেই জায়গা যেখানে আমাদের বাঙালি বীর যোদ্ধা বাঘাযতীন বুড়িবালামের তীরে ইংরেজদের একটি জাহাজকে তিনি লুট করেছিলেন। সামান্যতম কিছু ইকুইপমেন্ট নিয়ে তিনি সেই যুদ্ধ জাহাজকে লুট করেছিলেন। এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। এরপরে ঢোকার কথা ছিল 8:54-তে, এখন বাজে 9:04। ভদ্রকে ঢোকার কথা 9:30 কিন্তু 9:30 জায়গায় ভদ্রকে ঢুকবে হচ্ছে 9:38। প্রায় 8 মিনিট লেটে চলছে ট্রেন। হাওড়া থেকে 230 কিলোমিটার জার্নি করে আমরা এসে এখন পৌঁছালাম ভদ্রক স্টেশনে। আর এই হচ্ছে ভদ্রক স্টেশন। নটা বেজে 45 ভদ্রক স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আমাদের গাড়ি। এবার পরবর্তী স্টেশন হচ্ছে জাজপুর কেওনঝড় রোড, যেখানে পৌঁছবে হচ্ছে মানে শিডিউল টাইম 9:50, কিন্তু এখানে অ্যাপে দেখাচ্ছে 10:03 ঢুকবে। আমরা জার্নি করছি এবারে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এই জার্নিতে আমাদের সাথে রয়েছে সর্বশ্রেষ্ঠ আমাদের বরুণ। ওকে তো প্রথমে দেখানো হয়েই গেছে, এবার রয়েছে বরুণের মা বাবা। আমি বলেছি বরুণের মা বাবা রয়েছে, কিন্তু তার সঙ্গে আলাপ করানো হয়নি। এবার একটু আলাপ করাই। কাকিমা, কেমন লাগছে? ভালো লাগছে। আর ট্রেনের খাবার দাবার? খাবারও ভালো লাগছে, কিন্তু ওই আপনি তো ভেজ খেলেন। হ্যাঁ ভেজ খেলেন? হ্যাঁ ভেজ খাবার কেমন লাগছে? ভালো লাগছে। তরকারিটা তো আর খাইনি আমি, ওগুলো খাই না। না না, তরকারিতে কি দিয়েছিল? ওগুলো মটরশুঁটি দেওয়া আছে, তারপর গাজর টাজর এইসব দেওয়া আছে, আলু ভাজা। আর সব কিছু পরিষ্কার টরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বাথরুমে তো গেছিলেন, বাথরুম কীরকম? বাথরুমও ভালো, সব কিছু পরিষ্কার আছে। হ্যাঁ। কাকু, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ট্রেনেও খুব পরিষেবা খুব ভালো দিচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, কোনো অসুবিধা নেই, ভালোভাবে যাও। আপনি ভেজ খেলেন না নন ভেজ খেলেন? আমিও ভেজ খেলাম, নন ভেজ না। ভেজের মধ্যে কি কি ছিল? আলু ভাজা, মটর ছিল, রুটি, কেক, বিভিন্ন রকমের কফি দিল,
সবই দিয়েছে। আমাদের পুরী যেতে মোটামুটি আমরা তো প্রায় 250 কিলোমিটার মতো কভার করেই নিয়েছি, আর মোটামুটি 250 কিলোমিটার মতো বাকি আছে। যাই হোক, আমাদের সঙ্গে এনজয় করতে থাকুন। আর আরেকটা কথা যেটা বলার, এই ট্রেনের ভিডিওতে আমি খাবার দাবারের রিভিউ খুব একটা দিইনি, তবে যদি জিজ্ঞাসা করো যে খাবার দাবার কেমন ছিল, তাহলে আমি বলবো যে যথেষ্ট পরিমাণে ভালো খাবার দাবার। হ্যাঁ, খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না। খাবার দাবারের দাম ওই টিকিটের মধ্যেই ধরা ছিল। আর ট্রেনের সার্ভিস বয় যারা আছে তারা খুব ভালো। বাথরুম সব পরিষ্কার। আপনারা যারা বন্দে ভারতে আসতে চাইছেন একেবারে চোখ বন্ধ করে চলে আসতে পারেন, কোনো নির্দ্বিধায়, কোনো দিকে তাকাতে হবে না। বন্দে ভারতের পরিষেবা খুব ভালো। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা পুরীতে যেতে চাই তাদের ক্ষেত্রে 9-10 ঘন্টা জার্নি আমাদের কাছে খুবই কষ্টকর। স্লিপারে যদি যাওয়া হয় তো স্লিপারে 10 ঘন্টা মতো সময় লাগে, আর তার জায়গায় বন্দে ভারত আমাদের 6 ঘন্টা বা 6.5 ঘন্টা, ম্যাক্সিমাম 7 ঘন্টার মধ্যে পৌঁছে দেয়। খুবই আরামদায়ক জার্নি আমার কাছে, যেহেতু আমি প্রথমবার যাচ্ছি তা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এই ট্রেনের ডিসপ্লে হচ্ছে ট্রেন কত কিলোমিটার বেগে ছুটছে। আপাতত এখন 127 কিলোমিটার/আওয়ার স্পিড। আমাদের পরবর্তী হল্ট কটক জংশন। আমরা এখন রয়েছি জাজপুর এবং কটক, এই দুটো স্টেশনের মধ্যিখানের একটা জায়গায়। আর ট্রেন থেকে দেখালাম একটা বিশাল বড় পর্বত রেঞ্জ। এই মাউন্টেন রেঞ্জটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার একটা ছোট্ট অংশ, যেটা এখান থেকে পাস করেছে। ক্যামেরার লেন্সে খুব একটা বেশি না আসলেও যতটুকু এসছে ততটুকু আমি দেখানোর চেষ্টা করলাম। এই পূর্বঘাট পর্বতমালার একটা অংশ বিশেষ তোমরা উড়িষ্যার যে কাশ্মীর বলে দারিংবাড়ি, সেখানে এই রেঞ্জটা কিন্তু দেখতে পাবে। হাওড়া থেকে 436 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম ভুবনেশ্বরে। এই ট্রেনটা 4 মিনিট দাঁড়ায়। বাকি সবগুলোতে আগেই বলেছিলাম যে 2 মিনিট করে দাঁড়ায়, ভুবনেশ্বরে এসে 4 মিনিট দাঁড়ায়। তার জন্য 4 মিনিট দাঁড়ানোর জন্য আমরা ট্রেন থেকে নামলাম। এতক্ষণ কিন্তু আমরা ট্রেন থেকে নামিনি। আর এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। বারোটা বেজে 21 মিনিট এখন আমরা এসে পৌঁছালাম খুর্দা রোড জংশনে। খুর্দা রোড জংশনের স্টেশনটা একটু দেখাই। এই হচ্ছে খুর্দা রোড জংশন। ঘড়িতে এখন বাজে 12টা 23। 12টা বেজে 23 মিনিটে খুর্দা রোড জংশন থেকে ছেড়ে যাচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের পরবর্তী অর্থাৎ লাস্ট হল্ট হচ্ছে পুরী, এখান থেকে 46 কিলোমিটার। ঘড়িতে বাজে এখন 1:04। আমরা সবেমাত্র এসে দাঁড়ালাম পুরী স্টেশনে। আমাদের ট্রেন 12টা 50-এ পুরীতে ঢোকার কথা ছিল, তার জায়গায় ঢুকেছে হচ্ছে 1:04-এ। তবে এইটুকু বলতে পারি, এই 500 কিলোমিটারের জার্নিটা আমরা দারুণভাবে এনজয় করেছি। প্রথমবার বন্দে ভারতে আমি চললাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। অনেক কিছু জানতাম, অনেক কিছু জানতাম না, সব মিলিয়ে জার্নির এক্সপিরিয়েন্সটা অসাধারণ হলো। সো বন্ধুরা,
আমি মনোজিৎ, আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল পাহাড়ি পথি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনার মোবাইলে।